বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা থেকে সরে এসেছে সরকার। আর সেই মহার্ঘ ভাতা দাবি নিয়ে কিংবা সেই যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন উঠল বিভিন্ন মহল থেকে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্লেষক, অর্থনীতিবিদ সকলেই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা এবং সেই সঙ্গে সরকার নতুন করে ভাবছে। কিন্তু কি ভাবছে মূলত সরকার আর কি বলছেন অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। মহার্ঘ ভাতা নিয়ে বিতর্ক, বৈষম্যের শিকড় কোথায়, এই সংক্রান্ত একটি প্রতিবেদন সমকাল পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকদের মধ্যে প্রবল বিতর্ক দেখা গেছে। এই বিতর্কে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকের বক্তব্য বাস্তবতা বর্জিত এবং সংস্কার দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তারা যে যুক্তি উপস্থাপন করেছেন তা আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এটি বিশ্লেষণ করা প্রয়োজন। বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বক্তব্য অনুযায়ী, যেহেতু উপসচিব পর্যায়ের কর্মকর্তারা গাড়ির লোন পান, মাসিক 50,000 টাকা পর্যন্ত মেইনটেন্স ভাতা ভোগ করেন এবং তুলনামূলক ভালো বেতন পান, তাই মহার্ঘ ভাতা প্রয়োজন নেই। তার বক্তব্যের এই অংশ যথার্থ হতে পারে, কিন্তু তিনি পুরো সরকারি চাকরিজীবী শ্রেণীকে এক কাতারে করে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশে 430টি সুপার নিউমারি পদ সহ উপসচিবের অনুমোদিত পদ 1428টি, কর্মরত প্রায় 1702 জন। উপসচিব এবং তদূর্ধ্ব কর্মকর্তার সংখ্যা 3000ও নয়, অথচ সরকারি চাকরিজীবীর সংখ্যা 15.5 লাখের উপরে, অর্থাৎ 15.5 লাখের উপরে। আবার এদিকে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা মিলে 22 লাখের উপরে সরকারি চাকরিজীবী রয়েছেন। তাদের মধ্যে 90% বেতন 13,000 থেকে 25,000 টাকার মধ্যে সীমাবদ্ধ। এই শ্রেণীর জন্য 4 থেকে 5,000 টাকার অতিরিক্ত ভাতা নিছক সুবিধা নয়, বরং ন্যূনতম প্রয়োজন মেটানোর মাধ্যম। তাহলে প্রশ্ন ওঠে, কয়েক হাজার উচ্চ পদস্থ কর্মকর্তা অপ্রয়োজনীয়তার অজুহাতে কিভাবে 15 লাখ মানুষের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায়? থমাস পিকেটির বৈষম্য তত্ত্ব অনুযায়ী, যখন একটি রাষ্ট্রের আয় এবং সম্পদের বন্টন অসম হয় তখন সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের নীতি উচ্চবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য তৈরি হচ্ছে, নিম্ন এবং মধ্য আয়ের জনগণের জন্য নয়। একাধিক গবেষণায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষকদের বেতন সর্বনিম্ন, অথচ রাষ্ট্র তাদের কাছ থেকে ফিনল্যান্ডের মানের শিক্ষা চায়। বাংলাদেশে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক 17,000 টাকা বেতন পান। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে একজন প্রাথমিক শিক্ষকের বেতন 40,000 রুপি পান, যা বাংলাদেশি মুদ্রায় 56,328 টাকা। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা প্রদত্ত মানদণ্ড অনুযায়ী একটি দেশের জিডিপির সর্বনিম্ন 4% এবং আদর্শগতভাবে 6% এবং বাজেটের 15 থেকে 20% শিক্ষায় ব্যয় করা উচিত। সেখানে বাংলাদেশে 2023-24 অর্থ বছরে শিক্ষায় জিডিপির 1.76% ব্যয় করা হয়। অন্যদিকে ফিনল্যান্ডে জিডিপির 7% বরাদ্দ দেওয়া হয়, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন, মহার্ঘ ভাতা সরকারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরের খরচ বাড়াবে এবং মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। কিন্তু এখানে একটি মৌলিক সমস্যা রয়েছে। যখন মূল্যস্ফীতি বাড়ে এবং সরকার নতুন বেতন কাঠামো দিতে ব্যর্থ হয়, তখন মহার্ঘ ভাতা দেওয়া হয় মূল্যস্ফীতির ভারসাম্য রক্ষার জন্যই। গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত 10 বছরে মূল্যস্ফীতি 300 থেকে 400% বৃদ্ধি পেয়েছে, অথচ সরকার 2015 সালের পর নতুন কোনো পে স্কেল দেয়নি। নিয়ম অনুযায়ী 2020 সালে একটি নতুন পে স্কেল এবং 2025 সালে আরেকটি পে স্কেল দেওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে দুটি পে স্কেলের পরিবর্তে একটি মহার্ঘ ভাতা দিয়েই সমস্যার সমাধান করতে চাওয়া হচ্ছিল। আবার সেই মহার্ঘ ভাতা নিয়েও নাটকের অন্ত নেই। এই পরিস্থিতি শ্রেণীভিত্তিক বৈষম্যের আরেকটি বহিঃপ্রকাশ। কার্ল মার্কস শ্রেণীভিত্তিক শোষণের যে ধারণা দিয়েছেন তা এখানেও প্রাসঙ্গিক। কার্ল মার্কসের তত্ত্ব অনুযায়ী সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত, বুর্জোয়া বা শাসক শ্রেণী এবং প্রলেতারিয়েত বা শ্রমজীবী শ্রেণী। বাংলাদেশেও একই অবস্থা। উচ্চ পদস্থ আমলা এবং নীতি নির্ধারকরা যখন নিজেদের স্বার্থের কথা বলেন তখন সাধারণ কর্মচারীদের শোষিত হতে হয়। মহার্ঘ ভাতা বিতর্ক শুধু অর্থনৈতিক নয়,
এটি একটি নীতিগত এবং নৈতিক প্রশ্ন। উচ্চ পদস্থ কয়েক হাজার কর্মকর্তার সুবিধার অজুহাতে লক্ষাধিক সাধারণ চাকরিজীবীর অধিকার কেড়ে নেওয়া কোনোভাবে ন্যায্য হতে পারে না। রাষ্ট্র যদি সত্যি জনগণের জন্য কাজ করতে চায় তবে বৈষম্য দূর করার জন্য কার্যকর নীতি গ্রহণ করা উচিত। আমরা আরেকটি সংবাদ প্রতিবেদন যদি লক্ষ্য করি, সেখানে বলা হচ্ছে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুর 2টায় বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদের ব্যানারে 15 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি। সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে এই বিষয়ে আমরা আন্দোলন করছি। সর্বশেষ 7 ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি। এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন। 15 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি আমরা। তিনি জানান, আমাদের 7 দফা দাবি হলেও মূলত 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন, এই 2 দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে সেই বৈষম্য শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সহ সভাপতি আশফাকুল আশিকিন, 11 থেকে 20তম ফোরামের সভাপতি লুৎফর রহমান, সম্পাদক মাহমুদুল হাসান, খায়ের আহমেদ মজুমদার, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া, 3য় এবং 4র্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম এবং সালজার রহমান। এর আগে গত শুক্রবার 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে 7 দফা দাবির পক্ষে মহাসমাবেশে সরকারকে 7 দিন অর্থাৎ আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দাওয়া মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সারা দেশে সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জল কামান নিক্ষেপ করেন। তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে, পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডে কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান, যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। এছাড়া রয়েছে বৈষম্যহীন এক এবং অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন। আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করা। এদিকে দৈনিক শিক্ষা .com পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে, মহার্ঘ ভাতা দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের। সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনাতিপাত করছেন, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি শিগগিরই পুনর্বহালের জন্য মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সহযোগিতা এবং হস্তক্ষেপ কামনা করা হয়। মন্ত্রী পরিষদ সচিবের কাছে মহার্ঘ ভাতা দাবি জানিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ দাবি করেন। সেই সঙ্গে সংগঠনটি আরও দাবি পেশ করে সচিবের কাছে। মঙ্গলবার 11 মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রী পরিষদ সচিবের কাছে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্য বিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইন হাউস প্রশিক্ষণ 60 ঘন্টার পরিবর্তে 50 ঘন্টা অবনতি করা হয়। আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী এবং ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন। মহার্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন, মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে 2025 খ্রিস্টাব্দের মে জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু কর্মচারী পরিষদ 50% মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডেকেছেন তাদেরকে, সেক্ষেত্রে মহার্ঘ ভাতা নিয়ে বা 50% মহার্ঘ ভাতা নিয়ে একটি দারুণ সুখবর আমরা প্রত্যাশা করতেই পারি।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।